Assalamu alaikum everyone. My name is Isam Sharif Hassan. You can call me Sharif and I'm your IELTS trainer. Today we're going to learn or we're going to disperse our knowledge based on IELTS speaking module. Alright? It's a very important module in your IELTS test. So without further ado, let's get started. So IELTS speaking test, it's basically a face-to-face interview session. এখানে আপনাকে examiner কিছু question জিজ্ঞেস করবে that you have to attend or you have to answer. So examটি 100% formal exam, should not say that, but it's more like semi-formal একটা exam. সাধারণত 11 থেকে 14 11 to 14 minutes একটা পরীক্ষা হয়ে থাকে. So to be safe, we can say probably approx 50 minutes the examiner is going to take. Alright? আপনি যদি খুবই ভালো পারফর্ম করেন হয়তো 11 মিনিটসের মধ্যে এটা র্যাপ আপ হয়ে যেতে পারে, আর এক্সামিনার যদি মনে করে আপনাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত, এটা 14 মিনিটস পর্যন্ত কিন্তু উনি এক্সামটা টানবেন। Okay? So এই speaking test, এই 14 minutes, 11 to 14 minutes said, examiner is going to ask you several questions based on 3 parts. So it's going to be task 1 or part 1, part 2, and part 3. So part 1টা সাধারণত একটা ওয়ার্ম আপ সেশন আমরা বলে থাকি, part 2টাকে একটা লং রান আর কিউকেট সেশন আমরা বলে থাকি, and part 3 is more like discussion. চলুন আর একটু ডিটেল আউট আমরা জেনে নেই। So part 1, part 2 and part 3 ডিটেল আউট জানার আগে এক্সামিনার আসলে কেন আপনার স্পিকিং টেস্ট নিচ্ছে, উনি আসলে কি দেখতে যাচ্ছেন, কি জানতে যাচ্ছেন, চলুন একটু জানার চেষ্টা করি। দ্য স্পিকিং টেস্ট উইল অ্যাক্সেস ইউর ইউজ অফ স্পোকেন ইংলিশ। সো এখানে আপনার ইংলিশে কতটুকু দক্ষতা সেটাই কিন্তু এখানে যাচাই করা হবে। প্লিজ বেয়ার ইন মাইন্ড দিস টেস্ট ইজ নট ইউর নলেজ বেসড টেস্ট, রাদার এটা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলসকে যাচাই করবে। আপনাকে ডিফারেন্ট সেটস অফ কোয়েশ্চেন্স করা হবে। কিছু কিছু টপিক মেবি পজিটিভ হতে পারে, কিছু কিছু টপিক আপনার ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট আনসার আর নেগেটিভ আনসারও আসতে পারে, বাট আপনি কিভাবে আনসারগুলো অ্যাপিয়ার করছেন, কিভাবে অ্যাটেন্ড করছেন, কিভাবে প্রেজেন্ট করছেন, তার উপরে কিন্তু আপনার ব্যান্ড স্কোর ডিটারমাইন করবে। The test will last between 11 and 14 minutes, যেটা আমরা টাইমটাকে কিছুক্ষণ আগে আমরা বলেছি। সো সেফ সাইডে থাকার জন্য আমরা 15 মিনিটস বলতেই পারি। তো সাধারণত এটা একটা কোয়াইট রুম, সাউন্ড প্রুফ রুমের মধ্যেই আপনাকে এক্সামটা নেওয়া হয়। সো কোভিড-19 পর থেকে আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করেছিলাম যেখানে স্পিকিং মডিউলে সাধারণত লাইভ টেস্ট না হতো, বাট যেটা হতো যে ফিজিক্যালি এক্সামিনার না থেকে এক্সামিনার আছে বাট কম্পিউটার স্ক্রিনে। এখনও আপনি পেপার বেস এক্সাম দিলেও কিছু কিছু এক্সাম সেন্টারে কি হচ্ছে, স্পিকিংটাকে কিন্তু কম্পিউটারে নিচ্ছে, বাট বোথ আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল তারা কিন্তু এখন ফেস টু ফেস ইন্টারভিউটাও অনেক বেশি নিচ্ছে। Your test will take place quiet room, as I mentioned. So unlike an AI test, an IELTS examiner will be able to make you feel relaxed and confident. Examiner সামনে আপনি যখন বসবেন, এক্সামিনার তার দিক থেকে সর্বাত্মক চেষ্টা করবে যাতে আপনি কমফোর্ট ফিল করেন, যাতে আপনার নার্ভাসনেসটা কম লাগে। মিনস এক্সামিনার নিজেও চায় আপনি যেন পরীক্ষায় ভালো করেন। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনি নিশ্চিন্তে ভালো একটা প্রিপারেশন নেবেন, নিয়ে 15 মিনিটস সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হবে আপনি এটাকে এক্সাম হিসেবে চিন্তাই করেন না, আপনি এইভাবে ট্রিট করতে পারেন যে 14 মিনিটস আপনার লাইফের, যেটা আপনি একজন মেবি আননোন পার্সনের সাথে গল্প করতে চাচ্ছেন। সো আপনি যদি এইভাবে নিজের ব্রেনটাকে ট্রেন আপ করেন, আপনি কিন্তু দেখবেন আপনি অনেক রিল্যাক্স থাকবেন, আপনি স্ট্রেস নেবেন না। বিকজ আমরা ফিল করেছি আর আমরা দেখেছি যে যখনই স্টুডেন্টরা কোনো একটা সিচুয়েশন মানে এক্সাম মনে করে যে আমি তো এক্সামে অ্যাপিয়ার করব, তখনই তারা স্ট্রেস আউট হয়ে যায়। ওকে, সো ডোন্ট টেক ইট অ্যাজ অ্যান এক্সাম, রাদার মেক ইট লাইক আ সেমাই ফর্মাল কনভারসেশন। ওকে, সো এই যে আপনি 11 to 14 মিনিটস পরীক্ষাটা দিবেন, আপনাকে 4টা ক্যাটাগরিতে বেসিক্যালি আপনাকে এক্সামিনার জাজ করবে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। সো হোয়াট ডাজ ইট মিন? ফ্লুয়েন্সি মানে আপনার স্পিকিং ইংলিশ, স্পোকেন ইংলিশটা ন্যাচারালি আসছে কিনা। আমরা যখন বাংলা বলি তখন কি হয়, আমরা কি অনেক বেশি ফামলিং করি? অফকোর্স নট। আর আমাদের থট প্রসেসকে অনেক চিন্তা করতে হয় না। সিন্স বেঙ্গলি আওয়ার মাদার টাং, আমরা বলতে বলতে কি এটাতে কমফোর্টেবল হয়ে গেছে, তাই না? সো ইংলিশটাকেও আপনার এখন থেকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট
ইউ ফিল কমফোর্টেবল, যাতে আপনার ফ্লোটা যেন ন্যাচারাল শোনায়। অলরাইট, দ্যাট ইজ ইউর ফ্লুয়েন্সি। এবং ফ্লুয়েন্সির সাথে আরও একটা জিনিস জাজ করে, দ্যাট ইজ কোহিরেন্স। সো হোয়াট ইজ কোহিরেন্স? Maybe you are a very good speaker, maybe you are a fluent speaker, it doesn't mean you will get a very good score in your IELTS exam. এর কারণ হচ্ছে আপনাকে ফ্লুয়েন্সির সাথে সাথে the answer has to be logical. আপনার আনসার রেলিভেন্ট হতে হবে, আপনাকে যে প্রশ্নটা করেছে সেই কনটেক্সটটা, সিমিলার কনটেক্সটে আপনাকে আনসার দিতে হবে। যখনই ফ্লুয়েন্সি প্লাস রেলিভেন্ট ইউর আনসার হবে, তখনই কিন্তু আপনি একটা গুড ব্যান্ড স্কোর ডিজার্ভ করেন। ওকে, দেন প্রোনাউন্সিয়েশন আছে। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে কাজ করে, যে মেবি উই হ্যাভ টু স্পিক লাইক ব্রিটিশ অ্যাকসেন্ট অর আমেরিকান অ্যাকসেন্ট। একদমই ভুল ধারণা এটা। প্রোনাউন্সিয়েশনের সাথে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অ্যাকসেন্টের কোনো সম্পর্কই নাই। রাদার আপনার উচ্চারণ যেন শুদ্ধ হয়। ওকে, একটা এক্সাম্পল দিই এখানে। CASTLE, ব্রিটিশরা বলে castle, আমেরিকানরা বলে ক্যাসল, বাট অনেক ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা উচ্চারণ করে ফেলে ক্যাস্টেল, সিলেবল আলাদা করে ফেলে। CAS ক্যাশ, TLE টেল, ক্যাস্টেল। সো ইটস এ রং প্রোনাউন্সিয়েশন। অথবা অনেক সময় বলে ক্যাচল, ইটস অ্যানাদার রং প্রোনাউন্সিয়েশন। অলরাইট, সো দ্য রাইট প্রোনাউন্সিয়েশন উড বি castle or castle. সো প্রোনাউন্সিয়েশনের দিকে একটু খেয়াল রাখবেন। যেমন BUFFET, আমরা বলি বাফেট, বাট দ্য অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন ইজ বুফে। এই সিম্পল প্রোনাউন্সিয়েশনগুলো যেন ঠিক থাকে, বিকজ প্রোনাউন্সিয়েশন ম্যাটার্স। দেন আসে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স আইএলসে হচ্ছে যে আপনার রেঞ্জ অফ ভোকাবুলারিটা জাজ করবে। এখানে একাডেমিক ভোকাবুলারির পাশেও আরও কিছু জিনিস এখানে খেয়াল করবে এক্সামিনার। তার মধ্যে হচ্ছে ওয়েদার ইউ আর এবল টু ইউজ সাম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অর নট। অলরাইট, বিকজ নেটিভ স্পিকাররা কিন্তু প্রচুর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ তারা তাদের স্পিকিং অর ডে টু ডে কনভারসেশনে তারা কিন্তু ইউটিলাইজ করে। সো lexical resource academic vocab plus some idioms plus some phrases and also linkers ও চলে আসবে। ওকে, সো লিঙ্কার্সটা কি? লিঙ্কার্স আসলে আপনার স্পিচটাকে অনেক বেশি হোয়াট শুড আই সে সৌন্দর্য বাড়ায়, আর এটাকে আরও প্রফেশনালস করে, রাইট, আরও একাডেমিক করে। লিঙ্কার্সগুলো একটু পরেই আমরা পাবো, সো তখন আমি লিঙ্কার্সগুলো বলে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি। সো রেঞ্জ অফ গ্রামার আইএলসের স্পিকিংয়ের ক্ষেত্রে রাইটিংয়ের মতো এত বেশি গ্রামার সেন্ট্রিক না। যতটুকু বেসিক গ্রামার না জানলেই না, ততটুকু যদি আপনার ঠিক থাকে, ইউ আর গুড টু গো। ফর এক্সাম্পল, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন টেন্স, তাই না? ইটস ভেরি ক্রুশিয়াল। টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। সো টেন্সের কনসেপ্ট যেন আপনার অবশ্যই ক্লিয়ার থাকে। ফর্ম অফ ভার্বস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে, আর্টিকেল, প্রিপোজিশন। সো এই বেসিক জিনিসগুলো যদি আপনি এনশিওর করতে পারেন, আমরা কিন্তু আশা করতে পারি যে আপনার রেঞ্জ অফ গ্রামারে খুব একটা প্রবলেম হবে না। সো 4টা ক্রাইটেরিয়া ডিসকাস করলাম। এইখানে যদি আপনি 2টা ক্রাইটেরিয়াও যদি এনশিওর করতে পারেন, দ্য ফার্স্ট ওয়ান উইচ ইজ ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি। সো এইটাও যদি আপনি এনশিওর করতে পারেন, আপনার কিন্তু 6 to 6.5 চলে আসবে চোখ বন্ধ করে। ওকে, আমি আবারও বলছি, যদি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স অ্যান্ড রেঞ্জ অফ গ্রামার যদি ঠিক থাকে, ইউড গেট আ গুড স্কোর অর স্ট্যান্ডার্ড স্কোর লাইক 6.5 or 6। এখন কথা হচ্ছে, ধরেন আপনি পিএইচডির জন্য প্ল্যান করেছেন, ওর আপনার অ্যাম্বিশন আরও হাই, যেখানে হয়তো আপনার 7 or 7+ লাগবে। দ্যাট টাইম আপনাকে কিন্তু লেক্সিক্যাল রিসোর্স, প্রোনাউন্সিয়েশন সহ বাকি যে 4টা ক্রাইটেরিয়া আছে সবগুলোতেই আপনাকে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন আমরা একটু স্পিকিংয়ের ব্যান্ড ডেসক্রিপ্টরসটা একটু দেখে নিই। সো আপনারা হয়তো জানেন যে আইএলসে কোনো পাস মার্ক নেই। আইএলসে যেটা আছে সেটাকে বলা ব্যান্ড স্কোর, সর্বনিম্ন 1 অ্যান্ড দ্য হাইয়েস্ট রেঞ্জ ইজ 9, তাই না? সো একজন স্টুডেন্ট যখন আইএলসের প্রিপারেশন নেয়, তার ফার্স্ট টার্গেট থাকে 2টা মডিউলের সবচেয়ে হাই স্কোর করা। একটা হচ্ছে স্পিকিং আর একটা হচ্ছে লিসেনিং। বিকজ 4টা মডিউলের মধ্যে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই 2টা মডিউল ইটস প্রিটি ইজি, আপনার কষ্টটা কম।
ওকে, সো সবসময় দেখবেন স্টুডেন্ট প্ল্যান করে এই দুইটাতে 7+ or 8+ ব্যান্ড স্কোর রাখা যায় কিনা, সো দ্যাট রিডিং রাইটিংয়ে যদি একটু স্ট্যান্ডার্ড 6.5 or 6 এরকম চলে আসে, যখন ওভারঅল যখন আপনাকে অ্যাভারেজ টান দিবে 7-এর নিচে কিন্তু কোনোভাবেই আসবে না, একটা খুবই হ্যান্ডসাম আপনার একটা আলসার ব্যান্ড স্কোর চলে আসবে। ওকে, সো স্পিকিংয়ের ব্যান্ড ডেসক্রিপ্টরটা দেখি, আমি একটু 7-এর ব্যান্ড ডেসক্রিপ্টরটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স কি কোন ক্রাইটেরিয়াগুলোতে আপনাকে জাজ করবে, দেখেন এখানে বলা আছে এবল টু কিপ গোয়িং অ্যান্ড রেডিলি প্রডিউস লং টার্মস উইদাউট নোটিসেবল এফোর্ট। অলরাইট, মিনস আপনার স্পিকিংটা একটা ফ্লোতে আছে, একটা ন্যাচারাল স্পিকিং এবিলিটি আছে আপনার এখানে। Some hesitation, repetition or self-correction may occur. হ্যাঁ, কিছুটা হেজিটেশন হয়তো কাজ করতে পারে, তুই একটা রিপিটেশন আসতেই পারে, লাইক আফটার দ্যাট, হ্যাঁ, দেন ওকে, অ্যান্ড বাট রিপিটেশনটাকে যত কমানো যায় এর জন্যই ক্লাসেস, বিকজ দ্য মোর ইউ প্র্যাকটিস আপনার এই সিলি মিস্টেক্সগুলো আর মাইনর মিস্টেক্সগুলো কিন্তু ফিক্স করে ফেলতে হবে। ওকে, সো অফেন মিড সেন্টেন্স অর ইন্ডিকেট প্রবলেমস উইথ অ্যাক্সেসিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, হাউএভার দিস উইল নট এফেক্ট কোহেরেন্স। এই মাইনর মিস্টেক্সগুলো হচ্ছে কিন্তু স্টিল ইউর আনসার ইজ লজিক্যাল। ওকে, আপনি ফ্লোতে আছেন, লজিক্যালি আপনি আনসারটা প্রেজেন্ট করছেন। ফ্লেক্সিবল ইউজ অফ স্পোকেন ডিসকোর্স মার্কার্স, যেটাকে লিঙ্কার্স আমরা বলেছি একটু আগে, কানেকটিভস অ্যান্ড কোহেসিভ ফিচার্স, সো এইগুলোর উপরে বেস করে আপনাকে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে একটা স্কোর দিবে। দেন লেক্সিক্যাল রিসোর্সটা দেখি 7 ব্যান্ডস ডেসক্রিপ্টরে কি আছে। রিসোর্স flexibility used to discuss a variety topics, so you are able to discuss the various types of topics. Some ability to use less common and idiomatic items, you have some ability to use some maybe academic vocabulary and idioms or phrases, right? And awareness of style and collocation is evident through the appropriatencies occurs. Effective use of paraphrase as required. Okay, lexical resource of the paraphrase ability টাও তারা চেক করবে। সো আমরা কি বুঝলাম, এখানে আপনি ইডিএম ইউজ করতে পারছেন, মেবি ইউ আর এবল টু ইউজ সাম ইডিএম আর ফ্রেজেস, কিছু একাডেমিক ভোকাবুলারি, তাহলে ইউ আর গুড টু গো, ইউ উইল গেট 7 ইন ইউর lexical resource. রেঞ্জ অফ গ্রামার কি দেখতে পাচ্ছি, আর রেঞ্জ অফ স্ট্রাকচার্স ফ্লেক্সিবলি ইউজড, সো আপনি কমফোর্টেবল, আপনি হয়তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করতে পারছেন আপনার স্পিচে। Both simple and complex sentence, see, it's already mentioned here, are used effectively despite some errors. A few basic errors persist, কিছু বেসিক এরর থাকলেও তারপরও আপনাকে তখন তারা কিন্তু একটা ভালো স্কোর 7 দিয়ে দিচ্ছে। And pronunciation displays all the positive features of band 6 and some but not all of the positive features of the band 8. তাহলে বলছে ব্যান্ড 8 এর সব কিছু থাকবে না আর ব্যান্ড 6 এর সব থাকবে। ব্যান্ড 8 এ কি আছে একটু পড়ি, প্রোনাউন্সিয়েশনে uses a wide range of phonological features to convey precise and subtle meaning, can sustain appropriate rhyme, rhythm, flexible use of stress and intonation. তার মানে কি করতে হবে, আপনি যখন স্পিকিংটার জন্য প্রিপারেশন নেবেন, আপনি আপনার ইন্টোনেশন বলতে আমরা কি বুঝি, আমাদের ভোকাল কর্ডের যে পিচ আপ অ্যান্ড ডাউন, রাইট? ওয়েন উই আর সো এক্সাইটেড আমাদের টোন অফ ভয়েসে বোঝা যায়, ওয়েন উই আর ফিলিং স্যাড অর ডাউন ইন দ্য ডাম্পস তখনও কিন্তু সেটাও কিন্তু আমাদের ভয়েসে বোঝা যায়, রাইট? তখন আমরা খুব আস্তে কথা বলি, ঝিমিয়ে যাই। সো এই ইন্টোনেশন আপনার ভয়েসের হাই পিচ অ্যান্ড লো পিচে আপনাকে কাজ করতে হবে। স্ট্রেস মানে কিছু কিছু ওয়ার্ডসে ইউ হ্যাভ টু পুট স্ট্রেস, দেখবেন নেটিভরা যখন কথা বলে ফুল সেন্টেন্স কিন্তু এক টোনে যায় না, কিছু জায়গায় ওরা ফাস্ট টানে, কিছু জায়গায় ওরা ইন্টেনশনালি স্লো বলে এবং ওইখানে ওরা স্ট্রেস দেয় ওই পার্টিকুলার ওয়ার্ডটার উপর, রাইট? সো এই জিনিসগুলোর উপর কিন্তু আপনার ওভারঅল ব্যান্ড স্কোর যাচাই আর ওভারঅল ব্যান্ড স্কোরটা ডিপেন্ড করছে। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। Let's move on. So tips, কিভাবে স্পিকিং এবিলিটিটাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে স্পিকিং একটা গুড স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন, চলেন দেখি। প্র্যাকটিস স্পিকিং ইংলিশ রেগুলারলি, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে ফেলেন।
ওকে, বেঙ্গলি যেমন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনি চলতে ফিরতে সব জায়গায় বাংলা বলেন, চেষ্টা করেন ইংলিশটাকে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করতে। আই নো ইটস নট সো ইজি, ইটস কোয়াইট ডিফিকাল্ট টু পুল অফ। ফ্রেন্ডরা অনেক সময় হাসাহাসি করে, বাসার অনেক সময় কাজিনরা বা অন্য কেউ বলবে ও আচ্ছা খুব বেশি ইংলিশ শিখছো, বাট ইট ডাজন্ট ম্যাটার। আপনার স্কিনটাকে মোটা করে ফেলেন, চামড়া মোটা করে ফেলেন, স্টে ফোকাসড। আপনার গোল কি যে আপনি উইদিন 6 মান্থস আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন, মেবি একটা খুব টপ নচ ইউনিভার্সিটি, ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনি পড়বেন, রাইট? ওইটার দিকে আপনি ফোকাস রাখেন। সো ইংলিশটাকে প্রায়োরিটি দেন, ইংলিশটাকে রেগুলার প্র্যাকটিস করেন, একটা ইংলিশ অ্যাম্বিয়েন্স আর এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। Familiarize yourself with common IELTS speaking topics. So IELTS এর যে স্পিকিং টপিকসগুলো আছে এগুলো কোত্থেকে আপনি জানতে পারবেন? কেমব্রিজ যে বইটা আছে, তাই না, আমরা কেমব্রিজকে বলি আইএলসের বাইবেল। কেমব্রিজ বুকটা কি? কেমব্রিজ বুকটা হচ্ছে, এটা হচ্ছে আইএলসের একটা টেস্ট পেপারস, রাইট? আমরা যারা এসএসসি এইচএসসি ওর অ্যাডমিশন টেস্টের সময় বিগত বছরের কোয়েশ্চেন্সগুলোকে সলভ করি, কেমব্রিজ হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন্সগুলোকে কম্পাইল করে কেমব্রিজ বুক করে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কেমব্রিজ আইএলস এক্সাম প্রত্যেক মাসে মিনিমাম হয় 4টা। আমাদের নিজস্ব ভেন্যু আছে মেগামাইন্ড প্লাসের, এখান থেকে 4টা করে ডেটস তো থাকেই। তাহলে 12 মাসে কতগুলো ডেটস চিন্তা করেন। বাট কেমব্রিজ বুক বের করে ইদার বছরে একটা অথবা 2 বছরে একটা। তার মানে এই কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস মোটামুটি সব কোয়েশ্চেন্সগুলোকে রিসার্চ করে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইপস অফ কোয়েশ্চেন্সগুলোকে কম্পাইল করে কিন্তু কেমব্রিজ বুকটা তৈরি করে। সো দিস বুক ইজ ভেরি স্পেশাল। ওকে, সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্পিকিংয়ের জন্য কেমব্রিজের বই, স্পেশালি 9 to 19 অথবা 8 থেকে 19 অথবা 10 থেকে 19, আপনি যতগুলো স্পিকিং টেস্ট আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একদম সলভ করে ফেলেন, বুঝে বুঝে, বাই দ্য ওয়ে। ওকে, বুঝে বুঝে সলভ করেন, নোটস নেওয়ার প্রয়োজন হলে নোটস নেন, আইডিয়াসগুলোকে আপনি জট ডাউন করেন। তখন দেখবেন যে ওই একই জিনিসই কিন্তু বিভিন্ন প্যারাফ্রেজ করে আসে, একই থিম ওরা একটু ঘুরায় ফিরায় দিবে, একটু প্যারাফ্রেজ করে দিবে, বাট এর বাইরে আর ওরা হয়তো যাবে না। ওকে, সো এটা একটু খেয়াল রাখবেন। থিঙ্ক অ্যাবাউট হাউ টু স্ট্রাকচার ইউর আনসার, যে আনসারটাকে কীভাবে আপনি প্রেজেন্ট করবেন, যেটা আমরা যখন পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3কে এক্সপ্লেইন করব ইন্ডিভিজুয়ালি, কিন্তু আমরা বলে দিব যে আপনার আনসারের লেন্থগুলো কেমন হওয়া উচিত। Use a range of vocabulary and grammar, যেটা আমরা মেনশন করেছি একটু আগে। Speak clearly and at a natural pace. আপনাকে অ্যাটলিস্ট এই কনফিডেন্সটাকে গ্রো করতে হবে যাতে you sounds natural, okay? And don't be afraid to ask the examiner to repeat or clarify your questions. আপনি যদি কোনো প্রশ্ন না বুঝে থাকেন আর কোনো কোয়েশ্চেন্সটাকে আবার হয়তো, what you can do is you literally can ask the examiners to repeat the questions or paraphrase the questions. আপনি এক্সামিনারকে জিজ্ঞেসই করতে পারেন যে could you please repeat, or I'm sorry I don't understand your questions, or could you please paraphrase the question. উনি কিন্তু আপনাকে কোয়েশ্চেন্স রিপিট করবে বা প্যারাফ্রেজ করে দিবে। ওকে, and try to relax and confidence, but এটা the more you practice the more confident you will gain. All right, please keep that in mind.